হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ এপিসোড। তো আজকের এপিসোড আমরা 4 এক্সপ্লেন করার চেষ্টা করব। তো যারা এপিসোড 1 রয়েছে এখনো পর্যন্ত দেখেন নাই, মিস করেছেন, তারা অবশ্যই চ্যানেলে গিয়ে এপিসোডগুলো দেখে আসবেন। বেশি কথা না বলে চলুন ভিডিওটা একদম শুরু করতে থাকি। এপিসোড 4 শুরুতে আমরা একটা কোর্টরুমের দৃশ্য দেখি, যেখানে প্রসিকিউটর জিনমানকে জিজ্ঞাসা করে যে মিশনের সময় তিনি আসামিকে বেসামরিক নাগরিকদের মেরে ফেলতে দেখেছিলেন কিনা। ঠিক সেই সময় আমরা লকআপের ভিতরে একজন লোককেও দেখতে পাই, যার নাম বেল। এখান থেকে আমাদের সেই দৃশ্য দেখানো হয় যেখানে জিয়ানের বাবা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হল ঘর ছিল এবং সেইখানে জিনমানের ফোন আসে। জিনমান সেই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি আমার এই নাম্বারটি কিভাবে পেলে? তখন সেই লোকটি বলে, এখন এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো বেল এখনো বেঁচে আছে। এবং সে ঠিক সেই লোকটির কথাই বলছিল যাকে আমরা আগের দৃশ্যে লকআপের ভিতরে দেখেছিলাম। তখন সেই লোকটি জানায় যে বেল সঞ্জয়ের সাথে জিয়ানের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছে। এইসব শুনে জিনমান তার কোনো বন্ধুকে মেসেজ করেছিল এবং বলেছিল যে বেল বেঁচে আছে এবং সে তার পরিবারকে মারতে যাচ্ছে, তাই তুমি জিয়ানকে রক্ষা করো। পরের দৃশ্যে জিনমান যখনই অন্ত্যেষ্টিক্রিয়ার হলের দিকে যাচ্ছিল, তখনই তার গাড়িতে দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক তার গাড়িকে জোরে আঘাত করে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে সব লোক সেই বেসমেন্টের ভিতরে পৌঁছে গিয়েছিল। সুযোগ পেয়ে মিনহাই সেখানকার লাইট বন্ধ করে দেয় এবং একে একে সব লোককে শুট করতে শুরু করে। সে একে অনেক লোককে মেরে ফেলেছিল, সব লোক মারা গিয়েছিল, শুধু গুন্ডাদের নেতা সারা বেঁচে ছিল। কিন্তু সুযোগ পেয়ে মিনহাই তার দেহে পয়জন ইনজেক্ট করে দেয়। এদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে নিজের নাম ভাই বলেছিল। সে জিয়ানকে বলে, তুমি এই ছেলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দাও। জিয়ান জংমনকে হ্যান্ডকাপ পরানোর ছলে ভাইকে নিচে ফেলে দেয় এবং তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে শুরু করে এবং তারপর সেই লোকটি অচেতন হয়ে যায়। সে যেই তার মাস্ক খুলে, তখনই তার ফ্ল্যাশব্যাকের দৃশ্য মনে পড়ে যায়, যেখানে সে একটি গেমিং জোনে একটি ছেলের সাথে এসেছিল। দেখে মনে হচ্ছিল যে জিয়ান এই ছেলেটিকে পছন্দ করত। তখন সে জিয়ানকে বাড়ি থেকে ড্রপ করার জন্য যায়। সে যেই বাড়ির ভিতরে যাচ্ছিল, তখনই সেই ছেলেটি বলে, তুমি কি কিছু ভুলে যাচ্ছ না? সে জিয়ানের কাছাকাছি গিয়ে তাকে একটা চুম্বন করতে যাচ্ছিল, কিন্তু তখনই জিনমান সেখানকার দরজা খুলে দেয় এবং ঠিক তখনই বাড়ির বাইরে পাঠানো ছিল। জিনমান সেই ছেলেটিকে বলে, তুমি একজন কিশোর, তারপরও তুমি বাইক চালাও, তোমার কি লাইসেন্স আছে? ছেলেটি খুব ভয় পেয়ে গিয়েছিল, সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পরের দৃশ্যে আমরা জিয়ানকে দেখি যে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করত। তখনই সেখানে আমরা কিছু বাচ্চাকেও দেখতে পাই, যারা আসলে জিয়ানের সহপাঠী ছিল। তারা বলতে শুরু করে, এ এখনো তার চাচার সাথে থাকে। তারপর অন্য একজন বলে, কিভাবে বিশ্বাস করি যে সে তার চাচাই? কিছু অন্য কিছু তো হতে পারে। সেখানে মানসুক নামের একটা মেয়েও ছিল, সে বলে যে জিয়ানের চাচাই। তখনই সেখানে সেই ছেলেটি আসে, তাকে জিয়ান পছন্দ করত, কিন্তু জিয়ানকে দেখা মাত্র সে সেখান থেকে পালিয়ে যায়। সে আচরণ দেখে জিয়ান খুব খারাপ লাগে। তারপর সে বাড়িতে এসে জিনমানকে জিজ্ঞাসা করে, তুমি মানসুকের সাথে ওইসব করলে কেন? যখন আমরা মিডিল স্কুলে ছিলাম, তখন মানসুক বাড়িতে এসেছিল। সেই দিন তুমি আমার রুমে এসে মানসুকে 10 মিনিট ধরে খেয়াল করেছিলে এবং তখন থেকে সবাই মনে করতে শুরু করলো যে তুমি একজন ভার্চুয়াল। মানসুক আমার একমাত্র বন্ধু ছিল এবং তাকেও আমি হারালাম। তারপর জিয়ান তার টিউটরের কথা বলে, সে জিনমানকে বলে সে এমন সেসব কিছুই করেনি, তুমি তাকে ডরিয়ে ছাড়লে, তুমি তাকে এত থ্রেটেন করলে কেন? জিনমান বলে, তোমার বন্ধু মানসুক আমার ঘড়ি তৈরি করেছিল, আমি তাকে এই জন্যই খেয়াল করেছিলাম যাতে আমি নিশ্চিত হতে পারি যে সেই সত্যি ঘড়িটা চুরি করেছিল কিনা। পরে সে আমার কাছে ক্ষমা চেয়ে আমার ঘড়ি আমাকে ফেরত দিয়েছিল। এবং তোমার টিউটরের কথা, সে একজন নিচু মনের মানুষ ছিল, সে হয়রানির জন্য গ্রেফতার হয়েছিল, এই জন্য আমি তোমার রক্ষা করার চেষ্টা করেছিলাম। তারপর জিয়ান সেই ছেলেটি সম্পর্কে জিজ্ঞাসা করে, যাকে সে পছন্দ করত। তারপর জিনমান বলে, সে একজন কিশোর, তার কাছে লাইসেন্সও নেই, তারপরও সে বাইক চালায় এবং ধূমপানও করে। তারপর জিয়ান বলে, তুমি কি জানো আমি এতগুলো পার্ট টাইম কাজ কেন করি? যাতে আমি এই বাড়ি থেকে বের হতে পারি। আমাকে আমার জন্য নতুন বাড়ি চাই, এই বাড়িতে আমার মনে হয় আমি জেলের ভিতরে বন্দি। তারপর জিনমান বলে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার মুখে আঘাত করো। যদি তুমি আমার মুখে একবার আঘাত করতে পারো, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দেবো। জিয়ান থেকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তারপর সে তার মা বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে যে লোকেরা তাদের সম্পর্কে বলে, ঠিকই আমাদের মৃত্যু সেই রকম হয়েছিল। জিনমান বলে, তোমাকে আমি আমার মুখে আঘাত করার জন্য তুমি আমাকে মারছো না কেন? তখন জিয়ান খুব রাগ হয়েছিল, সে জিনমানকে মারার চেষ্টা করে, কিন্তু তার আগেই জিনমান হাত ধরে ফেলে। সে বলে যে তুমি খুবই ধীর। জিয়ান তাকে যতবারই মারার চেষ্টা করছিল, উল্টে তারাই আঘাত লাগছিল। পরের দৃশ্যে আমরা পাশানকে দেখি যে জিয়ানকে গুদাম ঘরে গাড়ি চালানো শেখাচ্ছিল। তখনই সে সামনে জিনমানকে দেখতে পায়। সে গাড়ি নিয়ে পুরো এলাকা কভার করে দেয় এবং সুযোগ পেয়ে জিনমানকে মারার চেষ্টা করে, কিন্তু জিনমান প্রয়োজনের চেয়ে বেশি দ্রুত ছিল।
সে তা এড়িয়ে সোজা উপরে চলে যায়। পাষাণ জিয়ানকে বলে, তুমি খুবই ধীর, তুমি জিনমানের চুলও ছুঁতে পারবে না, তাকে মারা তো দূরের কথা। জিয়ান খুব রাগ হয়ে গিয়েছিল। সে পাষাণকে মারতে যায়, কিন্তু পাষাণ তাকে অচেতন করে দেয়। পরের দৃশ্যে যখন পাষাণ তার রেস্টুরেন্টে কাজ করছিল, তখন জিয়ান তার কাছে আসে। সে তাকে বলে, তুমি আমাকে কেউ অচেতন করেছিলে, আমাকেও সেই পদ্ধতি শেখাও। পাষাণ তাকে বলে, তুমি এইসব কেন শিখতে চাও? তুমি কি জিনমানকে মারতে চাও? তারপর সে বলে, তুমি একটা কাজ করো, তুমি জিনমানের উপর তখন আক্রমণ করতে পারো যখন সে ঘুমায়। তারপর জিয়ান বলে, যখন সে ঘুমায় তখন তাকে মারা খুবই সহজ। পাষাণ বলে, তুমি কি সত্যি মনে হয় এটা সহজ? তারপর পাষাণ বলে, আমি তোমাকে ট্রেনিং দিতে রাজি আছি, কিন্তু বদলে আমাকে টাকা দিতে হবে। সে বলে, পরের বছর তার ছেলেকে প্রাইভেট স্কুলে ভর্তি করতে চায়, এই জন্য সে টাকা জমা করছে। জিয়ানও এই প্রস্তাবে রাজি হয়। তারপর সেই দিন থেকেই তারা ট্রেনিং শুরু করে। ট্রেনিং করতে করতে অনেক দিন কেটে যায়। সেই সময়কালে সে জিনমানকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু এটা এতটাও সহজ ছিল না। একবার সে পিছন থেকে জিনমানকে মারতে আসে, কিন্তু সেখানকার একটা পাইপে আটকে সে নিজেই নিচে পড়ে যায়। ট্রেনিং করতে করতে অনেক মাস কেটে যায় এবং জিয়ান অনেকটা পর্যন্ত কিছু শিখে গিয়েছিল। তারপরের দৃশ্যে জিয়ান যখন তার বাড়ি যাচ্ছিল, তখন রাস্তায় সে মানসনকে দেখতে পায়। তাকে দুটো ছেলে বিরক্ত করছিল। সে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই ছেলেটি জিয়ানকে বলে, সে তো এখান থেকে পালিয়ে গেছে, এখন তার জায়গায় তোমাকে আমাদের সাথে থাকতে হবে। তখন জিয়ানও খুব রাগ হয়ে গিয়েছিল। সে তাদের দুজনকে খুবই সহজে মেরে ফেলে, কিন্তু যে তৃতীয় লোকটি ছিল সে তার পকেট থেকে এক ছুরি বের করে নেয়। কিন্তু তখন পর্যন্ত জিনমান সেখানে পৌঁছে গিয়েছিল। সে সেই লোকটির হাত থেকে ছুরি নিচে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই মনসুক পুলিশ নিয়ে আসে। পুলিশকে দেখে সেই তিনজন সেখান থেকে পালিয়ে যায়। জিনমান জিয়ানকে বলে, আমি জানি যে তুমি পাষাণ থেকে ট্রেনিং নিয়েছো, কিন্তু এটা যথেষ্ট নয়। যদি কোনো মানুষ তোমার সামনে ছুরি নিয়ে বসে যায়, তাহলে পরের বার সেখান থেকে পালিয়ে যেও। তারপর পরের দৃশ্যে জিয়ান যখন পাষাণের রেস্টুরেন্টে পৌঁছায়, তখন দেখে যে সেখানে ভিড় জমা ছিল এবং সেখানকার সব লোক নিজের টাকা চাইছিল। সব লোক বলতে শুরু করে যে পাষাণ তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। তখন পুলিশ জিয়ানের জন্য একটা নোট নিয়ে আসে। নোটে পাষাণ লিখেছিল যে, তুমি আগের মতো দুর্বল নও, এখন তুমি শক্তিশালী হয়ে গেছো। এখান থেকে দৃশ্য চলে যায় বর্তমানে, যেখানে জিয়ান এবং জংমিন যেই বাড়ির ভেতরে আসে, তখনই সেখানে একটা সিসিটিভি রুম পায় এবং সেখানে জিয়ানের স্কুলের প্রতিটি জায়গায় ক্যামেরা লাগানো ছিল, এমনকি বাথরুমেও। এখান থেকে জিয়ানের উপর নজর রাখা হচ্ছিল। এই সব দেখে জিয়ানের খুব রাগ হয়ে যায়। সে সেই ছেলেটিকে মারতে শুরু করে। সে জিজ্ঞাসা করে, তুমি কে এবং তুমি আমার উপর নজর রাখছো কেন? তারপর ভাই বলে, এইসব জিনিসের সময় এখন নয়, মিহাইয়ের সব বুলেট শেষ হয়ে গেছে, আমাদের বাইরে গিয়ে তাকে বুলেট দিতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। জমিন যেই সেখানকার লাইট অন করে, তখনই ভাই খুব কষ্ট হতে শুরু করে। জানা যায় তার আলোতে সমস্যা ছিল। চিয়ান তাকে বলে, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি, তুমি আমার উপর নজর কেন রাখছ এবং তুমি এই সব করছো কখন থেকে? তারপর ভাই জানায় যে সে এখন অনেক বছর আগে এসেছিল। এর আগে সে আরো কিছু বলে। তখনই জংমিন তার মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দেয়। জংমিন বলে, এটা আমাদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছ, আমাদের এর কথা শোনা উচিত নয়। তারপর জংমিন সেখান থেকে ভিতরে চলে যায়, যেখানে একটা খুব বড় সার্ভার রুম পায়। এদিকে ভাই জিয়ানকে বলে, জংমিনের উপর বিশ্বাস করো না, এবং এতটা বলেই সে সেখান থেকে পালাতে শুরু করে। সে জিয়ানকে অচেতন করতে যাচ্ছিল এবং হাতাহাতি চক্রে জিয়ান একটা জায়গায় নিচে পড়ে যায়। সে সেখানকার দরজা বন্ধ করে দেয় এবং তারপর জংমিনকে অনুসরণ করতে শুরু করে এবং সুযোগ পেয়ে তাকে অচেতন করে দেয়। এদিক থেকে জিয়ান সবকিছু দেখছিল যে ভাই জংমিনকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছিল। তারপর সেই ক্যামেরার মাধ্যমে সে জিয়ানকে নির্দেশ দেয় এবং বলে, সেখানকার ড্রয়ার খোলা। সেই ড্রয়ারের ভিতরে সে ওয়েবসাইটের একটি গাইড বুক পায়, যেখানে লেখা ছিল যে যদি জিংমান মারা যায়, তাহলে এই ওয়েবসাইট মৃত্যু সহায়তা এটি জিয়ান সক্রিয়ভাবে উত্তরাধিকার সূত্রে পাবে। উত্তরাধিকারের পর জিয়ানকে তার সব দায়িত্ব পালন করতে হবে। ভাই তাকে বলে, তাই কিছুই হোক, আমি তোমাকে রক্ষা করার জন্য আমার জীবনকে ঝুঁকি দিতে প্রস্তুত। জিয়ান তাকে বলে, আমি এই সাইটটি উত্তরাধিকার সূত্রে নিতে প্রস্তুত, কিন্তু তুমি কি আমার কথা শুনবে? তোমাকে আমার সব কথা মানতে হবে। তখন ভাই রাজি হয়। জিয়ান তাকে বলে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। যেই সে বাইরে আসে, তখন ভাই তাকে বলে, বস এই সব কিছু প্ল্যান করেছিলেন, তিনি আগে থেকে জানতেন যে মৃত্যু সহায়তা এই আক্রমণ হতে চলছে। তখন সুযোগ পেয়ে সে তার পকেট থেকে বন্দুক বের করে নেয় এবং বলে, জংমিনকে ছেড়ে দাও, কিন্তু ভাই মানা করে দেয়।
জিয়ান তাকে বলে, তুমি আমাকেও বলেছিলে যে তুমি আমার সব কথা মানবে। ভাই বলে, আমি আমি তোমার সব কথা মানবো, কিন্তু এই কথা মানবো না, এবং এর পেছনে একটা কারণ আছে। জিয়ান জিজ্ঞাসা করে কোন কারণ। তারপর ভাই জানায় জিংমানের মৃত্যু জংমিনের কারণে হয়েছে। এটি শুনে জিয়ান হতবাক হয়ে গিয়েছিল। তারপর সে জংমিনের হাত খুলতে শুরু করে। জংমিন যে উঠে তখনই সে তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান তাকে বন্দুকে তাক করে ধরে। জংমিন বলে, তুমি এটা কি করছো? তোমার কি আমার উপর বিশ্বাস নেই? সে বলে, এত সময় পর্যন্ত আমি তোমার সাথে ছিলাম, আমি তোমাকে সাহায্য করেছি, অন্ত্যেষ্টিক্রিয়াতেও সাহায্য করেছি। তারপর ভাই বলে, যখন জিংমানের অন্ত্যেষ্টিক্রিয়া চলেছিল তখন বাড়ির ভেতরে যত এভিডেন্স ছিল তুমি সবগুলো মুছে দিয়েছো। জংমিন জিয়ানকে বলে, আমরা এই ছেলেটিকেও চিনি না, জানিও না, এবং এ কে কখন কিভাবে এখান ভেতরে চলে এসেছে। যখন তুমি এবং তোমার চাচা উপরে থাকতে তখন এত সময় ধরে এটি বেসমেন্টে থাকছিল, এটা কথার কোনো অর্থ হয় না। তাই ভাই জিয়ানকে বলে জিনমান কখনো আত্মহত্যা কমিট করবে না, এবং জনমিন জিনমানের কাছে কম্পিউটারে একটা ভিডিও ফাইল আছে, এবং জনমিন জিনমানের কাছে এসেছিল, এবং তারপর জিনমানের মৃত্যু হয়েছে। এবং তুমি যদি বেশি কৌতূহল হও তাহলে কম্পিউটারে একটা ভিডিও ফাইল আছে, সেই ভিডিওটি খুলে দেখো। তারপর জংমিন তাকে সেই ভিডিও ফাইল ক্লিক করতে মানা করে। সে বলে, যদি তুমি এটা ক্লিক করো তাহলে কিছু হতে পারে এখানে মূল দরজা খুলে যায় এবং সব গুণটা ভেতরে চলে আসে। ভাই বলে, ভিডিও ফাইলটি খুলো। এ যেমন বলছে তা নয়। জিয়ান সেই ভিডিওতে ক্লিক করতে যাচ্ছিল, তখন জংমিন বলে, তুমি যখন স্কুলে একবার লক হয়ে গিয়েছিলে তোমার চাচা কে আমি জানিয়েছিলাম যে তুমি সেখানে লক করে দেওয়া হয়েছে। তখন জিয়ান বুঝতে অসুবিধা হচ্ছিল যে কাকে বিশ্বাস করা উচিত। তখন জিনমানের কথা মনে পড়ে। জিনমান তাকে বলেছিল যে তুমি যে সিদ্ধান্ত নাও না কেন এটা তোমার পছন্দ হবে, তোমার পছন্দের হোয়াট এভার কনসিকুয়েন্স হোক না কেন দায়িত্ব তোমাকে নিতে হবে। এইসব ভেবে সে ভাইকে বলে, তুমি বাইরে যাও এবং মিহাইকে বুলেট দিয়ে আসো। যাওয়ার সময় সে তাকে তার চশমা দিয়ে দেয় এবং বলে, এটি তোমার জন্য উপহার, এবং এও বলে যে যাই কিছু হোক তুমি শপিং মলে বাইরে আসবে না। সে যেই বাইরে আসে তখন মিহাই তাকে চিনতে পারে। সে বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো। এদিকে জংমিন জিয়ানকে হ্যাক করে নেয় এবং বলে, তুমি আমাকে বেছে নিয়েছো, এই জন্য থ্যাংক ইউ। তারপর সে বলে, যখন আমরা ছোট ছিলাম তখন তোমাকে সেই রুমের ভিতরে আমি বন্ধ করেছিলাম। এতটা বলে যে জিয়ানকে অচেতন করে দেয়। জিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কে? এই দৃশ্যের সাথে এপিসোড 4 এখানে শেষ হয়ে যায়। যদি আমাদের এই এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, যারা এপিসোড 1, 2, 3 দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো পরবর্তী এপিসোড দেখা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।